লকআপে উল্টো করিয়ে ঝুলিয়ে রেখে কয়েকজন পুলিশে মিলে বেধড়ক মারছে আমাকে। শুধু তাই নয়, পুরো উলঙ্গ করে ফেলেছে তারা আমায়। গায়ে বস্ত্র বলতে কোনো কিছুই নেই, শরীরে শুধু শর্ট প্যান্টটাই আছে। এমন জঘন্য মায়ের যেন দুনিয়ার বুকে আর কোনোদিন কেউ খায়নি। কি এমন খারাপ করেছি আমি যে তারা আমায় এমন জঘন্যভাবে পেটাচ্ছে? কারোর বাড়াভাতেও তো ছাই দেইনি আমি। শুধু রাস্তার মধ্যে পুলিশ গাড়ি থেকে চাঁদা নেওয়ার সময় তাদের এটাই বলেছিলাম যে ভাই, এসব তো জঘন্য কাজ। এটা বলাই তারা আমায় ধরে এনে লকআপে পুরে দেয় আর এমন জঘন্যভাবে মারতে শুরু করে। স্যার, আমায় এমন বেধড়ক মারছেন কেন? আমি কি এমন করেছি? তুই আইনের মানুষের সাথে বেয়াদবি করেছিস, তাদের কাজে বাধা দিয়েছিস, তাই তোকে এমন শাস্তি দেয়া হচ্ছে। স্যার, আমি তো কোনো অন্যায় কিছু করিনি। আমি শুধু এটাই বলেছি যে চাঁদা নেওয়া খারাপ কাজ। তোর এটা বলাতেই দোষ হয়েছে। সমস্ত মানুষ চুপ ছিল, কিন্তু তুই কেন পাকনামি করতে গেলি? তাই তোর শাস্তি এটা। এই তোরা বেটাকে মেরে মাথা থেকে ভূত নামিয়ে দে, যাতে করে ভবিষ্যতে আমাদের কাজে আর বাধা না দেয়। স্যার, আপনারা কিন্তু এখন অন্যায় করছেন। আপনারা কিন্তু জানেন না যে আমি কে। এই বেটা, লেকচার কম দে। তুই যেই হবি না কেন, তাতে আমাদের বালও ছেড়া যাবে না। আর তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কোনো ছেঁচড়া পরিবারের ছেলে পেলে। সো যা পারিস করে নিস। অফিসারের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ মূর্খ আর জাহেলদের কি বলবো, তাদের মাঝে ভালো মানুষের ছিটে ফোটাও নেই। তবে সত্যি বলতে, আমি যদি নিজের পরিচয় দেই তাহলে এরা সব কয়টা এসে আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু না, সেটা আমি করব না। তাহলে আমিও তাদের মতন জাহেল হয়ে যাব, কারণ তারা পাওয়ার এর অপব্যবহার করছে আর আমিও তাদের মতন নাম ব্যবহার করব। সো ওসব কিছুই আমি করব না, তাই চুপচাপ মাইর খেয়ে যাচ্ছি। সারা রাত তারা আমায় পিটিয়েছে, শরীরের এমন কোনো জায়গা বাদ রাখিনি যে তারা আমায় মারেনি। আমার পুরুষত্বের মধ্যে পর্যন্ত তারা আমায় আঘাত করেছে। আর সহ্য করতে না পেরে মাগো বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। তাও তারা আমায় ছাড়েনি। সকাল পর্যন্ত পিটিয়েছে তারা আমায়। তারপর সকাল হতেই থানার বাহিরে একটা ময়লার স্তূপের মধ্যে তারা আমায় ফেলে দিয়ে আসে। আমি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে আছি। এদিকে কনকনে ঠান্ডা কুয়াশা গলে পানির মতন চুইয়ে চুইয়ে পড়ছে। আমি যেন শীতে জমে পুরো বরফ হয়ে গেছি। কুয়াশার পানি চোখে মুখে পড়তেই আমার জ্ঞানটা ফিরে এলো। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করলাম ময়লার স্তূপের মধ্যে। খুব জঘন্য গন্ধ আসছিল ময়লার স্তূপ থেকে। গন্ধটা নাকে আসতেই পেটের ভিতরটা বলকাতে শুরু করলো। এখনই যেন বমি করে দিব, কিন্তু আফসোস, বমি করতে গিয়েও গলা দিয়ে কিছু বের হচ্ছে না, কারণ কাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। কোনো মতে সেখান থেকে উঠে বাসার দিকে রওনা হলাম। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জখম হয়ে আছে, ঠিকঠাক মতন হাঁটতেও পারছিলাম না। তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছে এই শীতের মধ্যে আবার গোসল করলাম, কারণ একটু পর আমার কলেজে যেতে হবে। গতকালে অ্যাডমিশন নিয়েছি নতুন কলেজে, বাট শহরে এসেছি আজ 2 দিন হবে। এসেই এক ফ্রেন্ডের মাধ্যমে বাসা ঠিক করে সেখানে উঠেছি। তারপর গোসল করে হালকা কিছু নাস্তা পানি করে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম। তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। শরীরটা যেন চলতেই চাইছে না। রাস্তা দিয়ে হাঁটার সময় মাতালের মতন রাস্তার এপাশ ওপাশ চক্কর খাচ্ছিলাম। সুস্থ স্বাভাবিক মানুষের মতন হাঁটতে পারছিলাম না। তাও কোনোভাবে কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছে সোজা ঢুকে গেলাম কলেজের ভিতরে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে শার্টের কলার ধরে সজোরে এক টান মারল। একে তো শরীরটা দুর্বল, তার উপরে কেউ আবার নিজের শরীরের জোর খাটিয়েছে আমার উপরে। নিজেকে আর সামনে রাখতে পারলাম না, ধ্রাম করে গিয়ে মাটির উপরে আছড়ে পড়লাম। আমি মানুষটার দিকে হা করে তাকিয়ে আছি। এই বেটা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, মানুষজন কি তোর চোখে লাগে না? ভাই, আমি কি করেছি? তুই যে কলেজে এসে সোজা ঢুকে গেলি, পিছন থেকে যে মায়া তোকে ডাক দিয়েছে, সেই দিকে কি তোর কোনো খেয়াল নেই? ভাই, আমি শুনতে পাইনি। তাই আমিও তোকে সিস্টেম দিয়েছি। হয়েছে, যা এবার মায়ের কাছে যা, সে তোকে ডাকছে, কি বলে গিয়ে শুনে আয়। ছেলেটা একটা মেয়ের দিকে আঙুল ইশারা করে দেখিয়ে দিল। সেখানে অনেক কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কথা না বাড়িয়ে মাটি থেকে উঠে মেয়েটার দিকে চলে গেলাম। আমি জানি
মেয়েগুলো আমায় কেন ডেকেছে। মেয়েগুলোর সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই একটা মেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, আই ছোট লোকের বাচ্চা, তোকে যে ডাক দিয়েছি সেটা কি তোর কানে যায়নি? আমি ডাকার পরও কি করে তুই চলে গেলি? মেয়েটার কথা শুনে বুঝতে বাকি নাই যে এটাই মায়া। মাশাল্লাহ, দেখতে তো বেশ সুন্দর, কিন্তু মুখের ব্যবহার একদম নাউজুবিল্লাহ, যা কোনোভাবেই খাওয়া যায় না। কি রে বেয়াদব, কথা কানে যাচ্ছে না তোর? সরি, বলুন কি জন্য ডেকেছেন আমায়? বাপ রে, বেটা তো দেখি গালিগালাজ করছে। না, তোকে সাইজ করতে হবে। একে তো ডাক দেওয়ার পরেও ঘাট তারামু করে চলে গেছিস, দ্বিতীয়ত এখন কথা বলছি আর তুই অন্য মনস্ক হয়ে আছিস। প্লিজ আমায় কিছু করিয়েন না, আমি খুব অসুস্থ। না বললে তো হচ্ছে না, তোকে তো শাস্তি পেতেই হবে। প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি। না, তোর কোনো কথাই আমি শুনছি না। ওই যে দেখছিস মেয়েটাকে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খাবি, তাহলেই তুই ক্ষমা পাবি। প্লিজ আমায় রেহাই দিন। তোকে কিন্তু মেরে আবমরা করে ফেলবো বলে দিলাম। সোজা যেটা বলছি গিয়ে সেটা কর। কি আর করা, অপারগ হয়ে মায়ার কথা শুনতে হলো। একটা মেয়েকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর যখনই চুমু খেতে যাব, তখনই হুট করে সেই মেয়েটা সোজা আমায় পিছন ঘুরে লাথি মেরে দিল। লাথিটা এমন জায়গায় মেরেছে যে পুরো দম বের হয়ে যাচ্ছে আমার। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমায় জড়িয়ে ধরিস? এই, তোরা কে কোথায় আছিস? মেয়েটার চিৎকার শুনে মায়া আর তার সাথে মেয়েগুলো দৌড়ে আসলো। এই রিমা, কি হয়েছে রে? আরে মায়া, বলিস না, এই জানোয়ার বাচ্চা হুট করে কোথা থেকে এসে আমার সাথে অসভ্যতাম শুরু করেছে। আই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমার বান্ধবীর সাথে অসভ্যতম করিস। আপনি তো বললেন ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে। কি? আমি তোকে কখন বলেছি? একটু আগে না বললেন যে ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে? আপনার সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। তাই আমি কখন বলেছি রে বেটাকে যে রিমিকে গিয়ে চুমু খেতে? না, তুই তো বলিসনি। বেটা এনা গিয়ে নিজে নিজে এমন অসভ্যতম করেছে। কি রে, সবাই কি বলছে শোন। রিমি, আমি তাকে এসব বাজে কথা কখনোই বলিনি। না, ব্যাটাকে সাইজ করতে হবে। ধর তোরা ব্যাটাকে। রিমার কথা শুনে মায়া আর তার সাথে কয়েকজন আমাকে ঝাপটে ধরে ফেললো। তারপর কলেজের একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে ইচ্ছে মতন মারতে শুরু করলো। আমি অসহায়ের মতন মার খেয়ে যাচ্ছি, কথা বলার মতন শক্তি হারিয়ে ফেলেছি আমি। খোদার দুনিয়ায় মানুষগুলো যে এতটা নিষ্ঠুর তা এদেরকে না দেখলে কোনো দিনও জানতে পেতাম না। মেয়েগুলো মিলে আমায় ইচ্ছে মতন মেরেছে, তারপর সেখানে ফেলে রেখে দিয়ে চলে যায়। আমি মার খেয়ে সেখানেই পড়ে আছি, চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি যেন আর আমার মধ্যে নেই। শরীরের যন্ত্রণা এতটা বিভৎসভাবে হচ্ছে যে তা বলে বোঝাতে পারবো না। হঠাৎ এই পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, সে আমায় দেখতে পেয়ে দৌড়ে আসে। ভাই, আপনার কি হয়েছে? আর কে করেছে আপনার এই অবস্থা? মায়া নামের একটা মেয়ে আমায় মেরেছে। ভাই, ওই অহংকারী মেয়ের কথা যে কি আর বলবো। বাপের ক্ষমতা আছে দেখে যার তার উপর এসে ক্ষমতা প্রয়োগ করে। ভাই, আমাকে একটু পানি খাওয়ান, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে। আচ্ছা দাঁড়ান, আমার ব্যাগে পানি আছে। সে ব্যাগ থেকে পানি বের করে দিল। আমি সেটা মিনিটের মধ্যে শেষ করে দিলাম। তারপর সেখানে বসে আছি, সে আমায় ধরে বসিয়েছে। ভাই, আপনাকে দেখে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন এসেছি এই কলেজে ট্রান্সফার হয়ে। কিসে পড়েন আপনি? অনার্স দ্বিতীয় বর্ষে। তাহলে তো আমার ক্লাসমেট। যাক, তাহলে আর আপনি বলছি না, তুমি করেই বলছি। তারপর ছেলেটার সাথে গল্প শুরু করলাম। তার নাম রাফি। কথা বলতে বলতে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে আমায় ধরে ধরে ক্লাসে নিয়ে গেল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী। কারোর সাথে কথা না বলেই ক্লাসে ঢুকে গেলাম। রাফি আর আমি পাশাপাশি সিটে বসেছি। এখনো সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি চুপচাপ নিজের মতন বসে আছি। একটু পর স্যার এসে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। কারণ আসার আগে হেড স্যারের সাথে আলাপ করেছিলাম। তিনি সকল স্যারদেরকে আমার কথা বলে দেয়। স্যার যখন আমার পরিচয় করিয়ে দিচ্ছিল তখন মায়া চেঁচিয়ে ওঠে, স্যার, এসব গেও খ্যাতগুলো কলেজের জায়গা পায় কি করে? হ্যাঁ, কলেজের কি রেপুটেশন বলতে কিছুই নেই নাকি? যাকে তাকে হুটহাট করে কলেজে অ্যাডমিশন দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের আর দাম রইল কোথায়? মায়া, সে গেও খ্যাত ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, সেও মানুষ,
তারও তোমাদের মতো শখ আহ্লাদ আছে, তাই সে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। স্যার, সে মানুষ কি জানো, আর সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি, কলেজের মান সম্মান দিন দিন ধুলোয় মিশে যাচ্ছে, আর স্যারদের রুচিরও পতন ঘটছে। আওরা জাওরাকে কলেজে অ্যাডমিশন দিয়ে নাম খারাপ করছেন আপনারা। মায়া, সে না হয় করছি, কিন্তু মাথায় রেখো একটা কথা, কোনো মানুষকে পোশাক দিয়ে জাজমেন্ট করা ঠিক না। হতে পারে সে এমন কেউ যার পায়ের সামনেও তুমি যেতে পারবে না। স্যার, নিজের লিমিটে থাকেন। কোথাকার কোন খ্যাত গেওর সাথে আপনি আমার তুলনা করছেন? হ্যাঁ, আপনার মাথা কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? মায়া, সেটা সময় দেখতে পাবে, এখন ক্লাস করায় মন দাও। স্যারের কথা শুনে অনেক ভালো লাগলো। স্যার কিন্তু আমার সম্পর্কে কিছুই জানেন না, তবুও তিনি অনেক সাপোর্ট করেছেন আমাকে। যাক, স্যারের বিচারমান দেখে অনেক খুশি লাগলো। তারপর স্যার লেকচার দিতে শুরু করলো। এদিকে আমিও স্যারের লেকচার শুনে মন দিলাম। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বের হতেই মায়া সামনে এসে দাঁড়ায়। এই ছোট লোক, শোন, স্যারের কথা শুনে লাফানোর কিছুই নেই। মায়া কারোর ধার ধারে না। কিছুদিন কলেজে থাক, তারপর মায়া কি জিনিস সেটা জেনে যাবি। আমি কোনো কথা বললাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। রাফি গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাফির সাথে কিছুটা সময় কথাবার্তা বলে বাসার দিকে রওনা হলাম। হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি, হুট করে পিছন থেকে একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। নজর ঘোরাতেই দেখি মায়া নামক মেয়েটা। ছোট লোক, দেখ কত দামি গাড়ি করে চলাফেরা করি আমি, আর তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস। তোর অকাত এতটুকুই? পেটা ছ্যাঁচড়া কোথাকার। হ্যাডান তো নেই, তাও দৌড়ে চলে এসেছিস বড় কলেজে পড়ার জন্য। তারপর গাড়ি টান দিয়ে মায়া চলে গেল। মেয়েটার কথা শুনে মুচকে একটা হাসি দিলাম। হায় রে অহংকার, বাপের টাকায় এত অহংকারী করিস, তোরা যে মানুষকে মানুষ মনে হয় না। এত অহংকার কোথা থেকে যে আসে তোদের আল্লাহ জানে। আর কি বললি, ওকাত নেই আমার? শালার, আমি যেদিন ওকাত দেখাতে শুরু করব সেদিন তোরা সব কয়টা এসে আমার পা চাটবি কুকুরের মতন। ডেমো স্বরূপ একটা খেল দেখাচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসতে। এক ফোনে আমার সব কয়টা ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। এক এক গাড়ির জন্য এক এক ড্রাইভার রেখেছি আমি। সবাই এসে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ভেনেনোতে উঠে গেলাম। এ যেন দুনিয়ায় চলতি ফিরতি একটা জান্নাত। বেটা আমায় বড়লোকই দেখায়। এই বড়লোকের দুলালি মেয়ে, শুনে রাখ, যেদিন আমি দেমাগ দেখাতে শুরু করব সেদিন মাটি খুঁড়ে নিজেই সেটা নিজে নিজেকে দাফন দিয়ে দিবি। সেদিন শুধু কপালে হাত থেকে আফসোস করবি যে হায় আল্লাহ, কার সাথে ওকাত নিয়ে কথা বলেছিলাম আমি। সেদিনটা বেশি দেরি নয়, আসবে সময় আমার তরে। সেদিন ঘুরবি ভব ঘুরে। সেদিন ওকাত শুধু তুই নয়, দেখবে ওকাত দেশান্তরে। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কলেজ থেকে ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম। খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি এই দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। একটু টাকা পয়সার মালিক হলেই নিজের ভিতরে গরিমা নিয়ে আসে। মনে হয় যেন পুরো দুনিয়াটাই তার বাপের কেনা, কিন্তু সে এটা জানে না যে একটা সময় সমস্ত গরিমা তার ধুলোয় মিশে যাবে। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকালবেলায় ঘুম ভাঙলো আম্মুর ফোন পেয়ে। বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? এই তো বাবা, আছি কোনো রকম। ছেলে মেয়েকে ছাড়া কি ভালো থাকা যায় বল? মা, তোমার ছেলে মানুষ হতে এসেছে। নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে দেখতে হলে যে একটু কষ্ট করতেই হবে তোমার। হ্যাঁ রে, সে তো আমি জানি। আচ্ছা, বাদ দে এইসব কথা এখন। আচ্ছা বল, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে, তবে এখানেও মা অহংকারে খেলা চলে। তার মানে কেউ তোর সাথে অহংকারী দেখিয়েছে? না মা, তেমন কিছু না। আচ্ছা ছাড়ো ওসব কথা এখন। মা, আমি ফোন রাখলাম, পরে কথা হবে তোমার সাথে। এখন একটু বাইরে যাব ঘুরতে। আচ্ছা, সাবধানে থাকিস বাবা। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এখন একটু বাইরে যাব। শহরটা কেমন সেটা এখনো ঘুরে দেখা হয়নি, তাই শহরটা দেখতে যাব। কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কারণ মা বাবাকে ছেড়ে এই প্রথম এত দূরে এসে থাকছি। যেখানে মায়ের হাত ছাড়া খাবারই খেতাম না, সেখানে এখন একা একটা শহরে বসবাস করছি। তবে যা করেছি ঠিকই করেছি, কারণ আমি মনে করি আরাম আয়েশাতে কখনো পড়ালেখা হয় না, আর হলেও সেটা সবার দ্বারা সম্ভব না। আমিও অসম্ভব কাতারের মানুষ,
তাই নিজেকে বানাতে চলে এসেছি। তাছাড়া বাবার কড়া কথাগুলো এখনো মনের মধ্যে বাড়ি খাচ্ছে যে আমি কোনোদিনও মানুষ হতে পারবো না। তাই চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। যাক, দেখি কপালে কি লিখে আছে আমার। গায়ে শার্ট লাগিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। শহরের অলি গলি কিছু চিনি না, তাই রাফিকে ফোন করেছি আমায় নিয়ে শহরটা একটু ঘুরিয়ে দেখার জন্য। সে কিছু সময়ের মধ্যে আসবে বলেছে। আমি রেডি হয়ে বসে আছি রাফির অপেক্ষায়। মোটামুটি বেশ ভালোই ছেলেটা। প্রথম দিনই আমার সাথে মিশে গিয়েছে পুরো। অনেকটা সময় বসে আছি, সে এখনো আসছে না। অপেক্ষার প্রহর যেন সবচাইতে বিরক্তিকর একটা জিনিস। কি করব এখনো যে সে আসছে না। না চলেন এই সময়ের মাঝে আমরা পরিচিত হয়ে নেই। আমি আকাশ, বরাবরের মতন আছি আপনাদের সাথে। গল্পের মাঝে তো অনেক কিছুই জেনে নিলেন। তাছাড়া পরিবার বলতে বাবা মা আর একটা 9 বছরের ছোট বোন আছে বাসায়, তাদের ছেড়ে চলে এসেছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাফি এখনো আসছে না। আধ ঘন্টা পর সে আমায় ফোন দিল। কিরে রাফি, কোথায় তুমি? আরে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি চলে এসো সিএনজি স্টেশনে। আচ্ছা। তারপর বাসা তালা লাগিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা সিএনজি স্টেশনে চলে গেলাম। সেখানে রাফি অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে রাফির সাথে একত্রে হয়ে ঘুরতে চলে গেলাম। শহরের অনেক কয়টা জায়গা ঘুরেছি একদিনে। সবকিছু দেখে আইডিয়া হয়ে গেল যে শহরটা খুব অহংকারী। এই শহরে বাঁচতে হলে টাকা প্লাস পাওয়ার চাই। তবে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার মতো সময় পার করে দিব কোনোভাবে। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম রাফির সাথে। তারপর রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। শরীরটা পুরো ক্লান্ত হয়ে আছে। একদিকে ঘোরাঘুরি, অন্যদিকে মায়া আর পুলিশের মাইর, সবকিছু যেন একসাথে এফেক্ট করছে। রাতের বেলায় ভয়ানক একটা জ্বর চলে আসলো। সারা শরীর ছেড়ে দিয়েছে আমার। কি করব বুঝে উঠতে পারছি না। আশেপাশে কেউ নেই যে ডাক দিয়ে বলবো আমায় একটু ওষুধ এনে দিতে। সেইভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এখনো সারা শরীরে জ্বর, তবে রাতের তুলনায় একটু কম। এদিকে কলেজের সময় হয়ে এসেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছে করছিল আজ কলেজে না যেতে, কিন্তু আমি তো যাবই। কারণ এমন জ্বর টরকে পাত্তা দিলে আমার আর মানুষ হওয়া হবে না। আর সংগ্রাম করতে যেহেতু নেমেই পড়েছি, সেখানে এমন টুকিটাকি বাধা আসবেই। সেসব গায়ে মাখলে কোনোদিন আর সাফল্য হাসিল করতে হবে না আমার। কলেজে পৌঁছে গিয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখনই দেখি মায়া কলেজের গেটে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে ধরলাম, কিন্তু সেটা তার সহ্য হলো না। সে আমায় ল্যাং মেরে মাটিতে ফেলে দিল। তাও কিছু বললাম না। মাটি থেকে উঠে সোজা হাঁটা ধরলাম। মায়া তখনই পেছন থেকে ডাক দিল, এই ছোট লোক, তোকে আমি ল্যাং মেরে ফেলে দিলাম, কিন্তু তুই কিছু বললি না যে? আমি আর কি বলবো? আপনার ইচ্ছে হয়েছে তাই আপনি আমায় ল্যাং মেরেছেন। এতে কিছু বলতে গেলেও তো আপনি আমায় শাস্তি দিবেন। যাক, তাহলে কিছুটা হলেও বুঝে গেছিস যে মায়া কি জিনিস। বাহ, ভালোই। চুপচাপ দাঁড়িয়ে আছি, কথার কোনো উত্তর দিলাম না। আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোকে দেখতে লাগে ছোট লোকের মতো, কিন্তু তুই এই কলেজে চান্স পেলে কি করে রে? আল্লাহ মেধা দিয়েছে, সেটা একটু খাটিয়েছি, তাই চান্স পেয়ে গেছি। বাহ, কথা তো অনেক বড় বড় বলিস। কিন্তু শোন, কখনো আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে কিন্তু কুকুরের মতো মরবি। না, দিব না। এবার আমি যাই। হ্যাঁ, যা। আমি সেখান থেকে চলে এলাম। অন্যদিকে মায়া এখনো সেখানে দাঁড়িয়ে আছে। একটু পর মায়ার ফ্রেন্ডরা কলেজে আসে। কি রে মায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে ছোট লোক যেটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, তার একটু মজা নিলাম। বাহ, ভালোই তো। সকাল সকাল মুরগি পেয়ে গেছিস। তবে ছেলেটাকে আমার কেন জানি হাবলা মনে হয়। আর তাছাড়া কেমন চুপচাপ থাকে। দেখলি গতকাল তোর সম্পর্কে না জেনে কেমন মুখের উপরে কথা বললো। যেখানে কেউ তোর সাথে কথা বলার সাহসই করতে পারে না, সেখানে হ্যাবলাটা কেমন মুখের উপরে কথা বললো। সাদিয়া শোন, সে আমায় চিনত না, তাই সে বলেছে। তবে এখন সে আমায় ভালো করে চিনে গেছে।
আশা করি আর কখনো সামনে এসে কথা বলার মতো সাহস করবে না। তবে ব্যাটাকে আরো কয়েকটা সবক দিব। মনের খায়সাত এখনো মেটেনি তাকে মেরে। তাকে ভালো করে শিক্ষা দিতে না পারলেও আমার মন ভরবে না। ওকে, ঠিক আছে, যা করার করিস। এবার চল, ক্লাসে যাব। হ্যাঁ চল। মায়া আর তার ফ্রেন্ডরা মিলে ক্লাসে চলে গেল। এদিকে আকাশ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রাফি এখনো ক্লাসে আসেনি। ক্লাসে বসে আছি, কিন্তু ভিতরে কি পরিমাণ খারাপ যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। তার উপরে একটু আগে অহংকারী মেয়েটা আমায় মাটিতে ফেলে দিয়েছে। শরীরটা পুরো লুজ হয়ে আছে। কোনো রকমে জিম ধরে ক্লাসে বসে আছি। একটু পর রাফি ক্লাসে এলো। সে আসতে না আসতেই স্যার ক্লাসে চলে এসেছে। রাফির সাথে কথা বলার সুযোগ পেলাম না। স্যার এসেই ক্লাস শুরু করে দিল। বসে বসে ক্লাস করছি। দেখতে দেখতে শেষ ঘন্টা চলে আসলো। শেষ ঘন্টা যেই স্যার করাবেন তিনি এখনো আসেনি, তাই বসে বসে রাফির সাথে কথা বলছি। অন্যদিকে মায়া আর তার সাথে কয়েকজন ক্লাস না করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আচ্ছা রাফি, ওরা যে ক্লাস না করে চলে যাচ্ছে, স্যার ওদের কিছু বলবে না? আরে ওই ডাকাত মেয়েকে কে কি বলবে? যেমন খুশি তেমন ভাবেই চলে ওই মেয়ে। ও, রাফির সাথে কথা বলছিলাম, তখনই স্যার চলে আসলো। তারপর ক্লাস একদম শেষ করে বের হলাম। বের হতেই দেখি মায়া আর তার ফ্রেন্ডরা মিলে কলেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি তাদেরকে দেখে সাইড হয়ে গেলাম। রাফিও আমার সাথে সাথে চলে আসলো, কিন্তু সাইড হয়ে লাভ হলো না। মায়া আমায় পেছন থেকে ডাক দিল। এই ছোট লোক, এদিকে আয়। আমি আর রাফি মায়ের কাছে গেলাম। এই বেটা রাফি, তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, আমি ডেকেছি এই ছোট লোককে, কিন্তু তুই কেন আসলি? যা ভাগ এখান থেকে। রাফি মায়ার ভয়ে সেখান থেকে চলে গেল, আর আমি একা দাঁড়িয়ে আছি মায়ের সামনে। আল্লাহ না জানে কি করে এখন আমার সাথে। এই ছেলে, চল আমার সাথে। কোথায় যাব? আমরা শপিং এ যাব, আর তুই আমাদের জিনিসপত্র কেয়ার করবি। প্লিজ, আমি পারবো না, আমার শরীর অনেক খারাপ। এই বেটা, আমার মুখের উপরে কথা বলিস? এটা বলে আকাশের কান টানতে টানতে মায়ার গাড়ির সামনে নিয়ে যায়। চল সোজা আমাদের সাথে। মেয়েটা আমায় জোর করে গাড়িতে তুলে তাদের সাথে নিয়ে গেল। গাড়ি শপিং মলের সামনে এনে দাঁড় করিয়েছে। শোন, তুই এখানেই থাক, আমাদের শপিং শেষ হলে সবকিছু এনে গাড়িতে উঠাবি। কিছুই বললাম না মেয়েটাকে। তারা তাদের মতন বলে শপিং মলের ভিতর ঢুকে গেল, আর আমি গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। আকাশে ঠাডা পড়া রোদ, অথচ জ্বরের কারণে ভয়ঙ্কর ঠান্ডা লাগছে আমার। সকালে কলেজে আসার সময় একটা মাফলার গলায় পেঁচিয়ে নিয়ে এসেছিলাম। সেটা ব্যাগ থেকে বের করে নাক, গলা, কান সব ঢেকে ফেললাম। শুধু চোখ আর মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আধা ঘন্টা যাবত একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তারা শপিং মলের ভিতরে কি করছে কে জানে। হঠাৎই দেখি শপিং মলের দিকে একদল ছেলে পেলে এগিয়ে আসছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা উশৃঙ্খল ছেলে পেলে। তারা এসে শপিং মলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে। এমন সময় মায়া আর তার সাথে সকলেই ব্যাগ ভরে শপিং করে এনে আমার হাতে ধরিয়ে দিল। এই ছোট লোক, এইগুলো গাড়িতে সাজিয়ে রাখ। আচ্ছা, আমি ব্যাগগুলো নিয়ে গাড়ির মধ্যে সেট করছি। অন্যদিকে ছেলেগুলো মায়াদের দিকে তাকিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমি সমস্ত ব্যাগ গাড়িতে সেট করে দিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো এখনো বাজে বাজে কথা বলছে। মামা দেখ, মালগুলা সেই না? হ্যাঁ রে মা, একবার পাইলে পুরো সেই করে খাতির যত্ন করতাম। ছেলেগুলোর এসব কথা শুনে মায়া ছেলেগুলোর দিকে এগিয়ে যায়, আর আমি ঠায় সেখানে দাঁড়িয়ে আছি। এই ছেলে, তোদের সমস্যা কি রে? হ্যাঁ, অনেকটা সময় ধরে দেখছি তোরা আমাদের নিয়ে বাজে বাজে কথা বলিস। তোরা চিনিস আমি কে? এই মেয়ে, তোরে চিনার কি আছে রে? তুই একটা মেয়ে, মেয়ে মানি মাল, আর মাল মানি ভোগের পাত্র। ছেলেগুলোর মুখে এসব কথা শুনে মায়া ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর সাথে সাথে ছেলেগুলো খেপে যায়। আমি এখনো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি, আর তামাশা দেখা ছাড়া কি বা করার আছে। এই মেয়ে, তো কত বড় সাহস, তুই আমারে থাপ্পড় মারিস? বলেই ধ্রাম করে মায়ার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেই। মায়া থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেটা মায়ার চুলের মুঠি ধরে তলপেট বরাবর সজোরে এক লাথি মারে। মায়া ব্যথায় মাগো বলে চিৎকার দিয়ে কান্না করে দেয়। ছেলেগুলোর কাণ্ড দেখে যেন শরীরের রক্ত মাথায় উঠে গেল, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আমি, কারণ দেখি মায়ার সাথে ফ্রেন্ডগুলো কিছু করে নাকি আগে, কিন্তু না, তারাও ভয় চুপসে আছে। ওদিকে ছেলেগুলো মায়াকে মেরেই চলেছে। না, এবার আমাকে কিছু একটা করতে হবে।
ছেলেগুলো ডেকে এগিয়ে গেলাম। মায়া চেঁচিয়ে কান্না করছে। গিয়েই ছেলে একটার কলার ধরে টান দিয়ে সজোরে এক লাথি মেরে দিলাম বুকের মধ্যে। লাথি খেয়ে ছেলেটা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। আর তার সাথে ছেলেগুলো এই দৃশ্য দেখে দৌড়ে আসলো আমার দিকে, আমাকে মারার জন্য। তারা চারপাশ থেকে আমাকে ঝাপটে ধরে ফেলছে। আমি নড়াচড়াও করতে পারছি না। আসলে জ্বরের কারণে শরীরে শক্তি নেই। তাদের থেকে একটা ছেলে এসে আমার মুখ থেকে মাফলারটা টান দিয়ে খুলে ফেলে। সে আমার ফেস দেখে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটা দৌড়াচ্ছে আর চেঁচাচ্ছে, আমার জীবনের আমিই ভালোবাসি, আমি পালিয়ে যাচ্ছি। তোদের জীবন নিয়ে যদি মায়া থাকে তাহলে সব কয়টা পালা এখান থেকে, না হয় আর কোনোদিন তোদের সাথে আমার দেখা হবে না। কারণ তোরা যাকে ধরে রেখেছিস সে কোনো মানুষ না, সে মানুষরূপী একটা আজরাইল। ছেলেটার কথা শুনে যেই দিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটাকেও দেখতে পারছি না, খালি মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। সত্যি যেন মনে হয় তারা নিজের চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সবার এরকম করে চোখ পাকিয়ে তাকিয়ে থাকা যেন কেমন এক ধরনের লাগছিল। না, নিজেকে আড়াল করতে হবে। কোনো কিছু না ভেবে মায়ার হাত আলতোভাবে ধরে মাটি থেকে উঠালাম তাকে। কিন্তু সে আমায় অবাক করে দিল। সে খপ করে আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সবাই যেন এই দৃশ্য দেখে পুরো অবাক। সকলেই আমাদের দিকে এগিয়ে আসে। মায়া, তুই ঠিক আছিস তো? মায়ার কোনো উত্তর নেই। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। এই মায়া, কথা বলছিস না কেন তুই? হ্যাঁ, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তোরা প্লিজ কিছুটা সময় আমাকে ওর কাছে থাকতে দে। মায়া, কি সব বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলেছি কানে শুনেছিস তো তোরা? তারপরেও কেন খামোখা প্রশ্ন করছিস? কেউ আর কোনো কথা বলল না। সবাই মায়ার কথা শুনে চুপ হয়ে গেল। এদিকে আমার ভিতরে অস্থির লাগছে বিশাল রকমের, তাও চুপচাপ দাঁড়িয়ে আছি। একটু পর মায়া আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। সে নিজেই জড়িয়ে ধরলো, আবার নিজেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আল্লাহ, না জানি কি করে এখন আবার আমার সাথে। আই বেয়াদব ছেলে, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুই এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছিস কি করে? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম যে আমার শরীর খারাপ, কিন্তু তাও আপনি আমার কান টেনে এখানে নিয়ে এসেছেন। তাই বলে কি তুই চুপচাপ থাকবি? হ্যাঁ, একবার মুখ ফুটে তো বলতে পারতিস যে তোর জ্বর উঠেছে, তাহলে তো তোর উপরে আর জোর খাটাতাম না। ও মা, মেয়েটার কথা বলার ধরন পুরো পরিবর্তন হয়ে গেল কি করে? যেই মেয়ে আমাকে ইচ্ছে মতন মেরেছে সেই মেয়ে এখন নরম ভাষায় কথা বলছে। কিরে, কথা বলছিস না কেন? আসলে এমনিতেই বলিনি। আচ্ছা থাক, হয়েছে যা হবার। এবার চল তুই আমার সাথে, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। মায়ার কথা শুনে তার ফ্রেন্ড একজন বলে ওঠে, এই ছেলে, তোর শরীরে কি জ্বর অনেক বেশি? দেখি তো একটু। বলেই আকাশের কপালে হাত দেয়। কিন্তু মায়া ঝাটকি দিয়ে মেয়েটার হাত সরিয়ে দেয়। আই, তোরা কেউ ওকে স্পর্শ করবি না, ওকে শুধু আমি স্পর্শ করব। ছেলেগুলো যখন আমায় মারছিল তখন সে এসে আমায় বাঁচিয়েছে। আমি মাটিতে পড়ে কান্না করছিলাম, সে এসে আমার হাত ধরে উঠিয়েছে। তোরা তখনও ঠাই দাঁড়িয়েছিলি। সো এই ছেলেকে তোরা কেউ স্পর্শ করতে পারবি না। ওকে স্পর্শ করলে একমাত্র আমি করব। মায়া, তুই এই ছোট লোক ছেলের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করবি? তাহিয়া, মুখ সামলে কথা বল। সে হতে পারে ছোট লোক, কিন্তু সে মনের দিক দিয়ে অনেক বড়। সো ওকে নিয়ে আর একটা বাজে কথা বললেও তোদের খবর করে ছেড়ে দেবো আমি। মায়া, এতটা পাল্টে গেলি কি করে মুহূর্তের মাঝে? তাহিয়া প্লিজ যা তো। আমার এখন কোনো ধরনের বকবক করতেই ভালো লাগছে না। প্লিজ তোরা সবাই আমার গাড়ি করে বাসায় চলে যা, আমি ওকে নিয়ে হসপিটালে যাব। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এদিকে আমি তো পুরো টাসকি মায়ার কথা শুনে। সে মিনিটের মধ্যেই কেমন পাল্টে গেল। মায়ার ফ্রেন্ডরা সবাই গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। এদিকে মায়া আমার জন্য রিক্সা দাঁড় করিয়েছে। তারপর আমায় ধরে রিক্সায় উঠাই। আঙ্কেল, হসপিটাল নিয়ে চলেন। আচ্ছা মামুনি। আমি চুপচাপ বসে আছি রিক্সার মধ্যে। শরীর গিরগির করে কাঁপছে আমার। পাশ থেকে মায়া হয়তো সেটা লক্ষ্য করেছে। সে একদম আমার শরীরের কাছে চলে আসলো। পুরো গায়ে গায়ে ঘেঁষে বসেছে সে আমার শরীরের কম্পন যেন আরো বেড়ে গেল। আমি নিজেকে আর সামনে রাখতে পারছিলাম না।
মাথাও ঘুরতে শুরু করেছে আমার। মনে হয় যেন এক্ষুনি মাথা ঘুরে রিক্সা থেকে পড়ে যাব। চোখ মুখ বন্ধ হয়ে আসছিল আমার, একদম পুরোপুরি নিস্তেজ হয়ে আসছে শরীর। না, আমার আর টিকে থাকা সম্ভব না। মাথা চক্কর দিয়ে পড়ে যেতে ধরলাম রিক্সা থেকে। ঠিক তখনই মায়া আমায় এক টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল। এই ছেলে, কিচ্ছু হবে না তোমার। এই তো হসপিটালে চলে এসেছি আমরা। তুমি আর একটু সময় আমার বুকে মাথা রেখে চোখ বুজে থাকো। যদিও সেন্স নেই নিজের মধ্যে, তবে বুঝতে পারছিলাম যে মেয়েটা আমার সাথে এখনো অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু আমার এখন এসব নিয়ে ভাবার মতন পরিস্থিতি নেই। আমি মেয়েটার বুকে মাথা রেখে হেলান দিয়ে চুপচাপ বসে আছি, আর সে আমায় ধরে রেখেছে 2 হাত দিয়ে। এক হাত দিয়ে আমার শরীর পেঁচিয়ে ধরেছে, আরেক হাত আমার মাথার নিচে আলতো করে দিয়ে রেখেছে। দেখতে দেখতে হসপিটাল পৌঁছে গেলাম। মায়া আমায় ধরে ধরে হসপিটালের ভিতরে নিয়ে গেল। ডক্টর, দেখেন তো ওর কি হয়েছে। ডক্টর আমাকে চেক আপ করে বলল, দেখুন, পেশেন্টের শরীর অনেক দুর্বল, তাছাড়াও জ্বরের মাত্রাটাও অনেক বেশি। পেশেন্টকে তাড়াতাড়ি স্যালাইন দিতে হবে। ডক্টর, যা করার করেন, বাট সে যেন সুস্থ হয়ে ওঠে। ডক্টর তাড়াতাড়ি একজন নার্সকে ডেকে বলল আমাকে বেডে নিয়ে গিয়ে স্যালাইন লাগিয়ে দিতে। নার্স ডক্টরের কথা মতন আমায় বেডে নিয়ে সে স্যালাইন লাগিয়ে দিল। শরীরটা এতটা দুর্বল লাগছিল যে আমি বেডের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে সোজা রাত হয়ে গিয়েছে। ঘুম ভাঙতে দেখি মায়া আমার পাশে বসে আছে। বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত রাত হয়ে গেল, আপনি এখনো বাসায় যাননি? না, কি করে বাসায় যাব তোমায় এইভাবে ফেলে রেখে? মেয়েটার কথা শুনে অবাকের পর অবাকই হচ্ছি খালি। এই তো গতকালই মেয়েটা আমায় মারলো, আর আজ সেই মেয়েই আমার জন্য টেনশন করছে। তোমার কেমন লাগছে এখন? একটু ভালো। যাক, চিন্তামুক্ত হলাম। তোমার স্যালাইনও শেষ হয়ে এসেছে। দাঁড়াও, ডক্টরের সাথে কথা বলে তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা। মেয়েটা ডক্টরের সাথে কথা বলে আমায় পৌঁছে দিয়ে গেল। এই যে ছেলে, কাল কিন্তু কলেজে যাবে না। আগে সুস্থ হও, তারপর কলেজে যাবে। আর ওষুধগুলো কন্টিনিউ করবে। আমি কিছু খাবারও কিনে দিয়েছি ব্যাগের মধ্যে, সেটা খেয়ে রাতে ওষুধ খেয়ে নেবে। আচ্ছা। তারপর মেয়েটা চলে গেল। এদিকে আমি বাসায় পৌঁছে হালকা কিছু খেয়ে নিলাম। পরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিলাম। তারপর শুয়ে পড়লাম। মেয়েটার আচরণগুলো এখনো আমার চোখে ভাসছে। মনে হচ্ছিল যেন সে আমার বিয়ে করা বউ। এমন করে কেয়ার করছিল সে আমার। এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। সকালবেলায় ঘুম ভাঙতে দেখি মায়া আমার মাথার কাছে বসে আছে। আমি মেয়েটাকে দেখে থতমত খেয়ে গেলাম। এই যে, আপনি কখন এলেন? সকাল 7টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তার মানে মেয়েটা এসে 2 ঘন্টা যাবৎ আমার জন্য বসে আছে। সত্যি মেয়েটার আচরণ দেখে নিজের কাছে নিজেরই অবাক লাগছে। আচ্ছা, এখন শরীর কেমন? জ্বরটা হয়তো একটু কমে এসেছে, কিন্তু শরীরের দুর্বলতা আগের মতোই। সব ঠিক হয়ে যাবে। সেদিন সারাদিন মেয়েটা আমার বাসায় ছিল, আমায় নিজের হাতে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটার কেয়ার যেন ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমার। তারপর সন্ধ্যা হতেই সে চলে যায়। যাওয়ার আগে আলতো করে একবার জড়িয়েও ধরেছিল, তারপর চলে গেছে। এদিকে আমার মনের ভিতরে তো পুরো আগুন ধরিয়ে দিয়েছে সে আগুন কি করে শান্ত করব তা আমার জানা নেই। এইভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় শরীরটা একটু ভালো লাগায় কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি কেউ কলেজে আসেনি। কেউ বলতে মায়া আর তার সাথে কেউ আসেনি। আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি রাফি আর কিছু ক্লাসমেট নিজেদের মধ্যে কথা বলছে, আবার কেউ বসে আছে। আমিও চুপচাপ বসে পড়লাম। রাফি আমায় দেখে কাছে চলে এলো। এই আকাশ, গতকাল কি হয়েছিল যে কলেজে আসলে না? আরে, শরীরটা একটু খারাপ থাকে, আসতে পারিনি। ও, এখন শরীর কেমন আছে? আছে মোটামুটি আগের চেয়ে ভালোই। দুজনে গল্প করতে করতে সবাই চলে এলো। ক্লাসের স্যারও ক্লাস করাতে চলে এলো, কিন্তু মায়া আর তার সাথে কেউ আসেনি। দূর, আসলে আসুক, না আসলে নাই। আমি আমার মতন ক্লাসে মন দিলাম। ক্লাস করছিলাম, হঠাৎই অন্য ডিপার্টমেন্টের একজন এসে বলে গেল, স্যার আকাশকে, তাকে মায়াপু ডাকছে। মেয়েটার অশান্তি করা ছাড়া কি কোনো কাজ নেই? ছেলেটা ভালোই ভালোই ক্লাস করছে, এখন তাকে নিয়ে গিয়ে বিরক্ত করবে। এই আকাশ, যাও তো দেখে আসো মায়া কেন তোমায় ডাকছে। আশা করি উল্টোপাল্টা কিছু করাবে তোমাকে দিয়ে, তাই ডেকেছে। আমি চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেলাম। কি সাংঘাতিক মেরে বাবা, সে নিজে তো ক্লাস করে না, আবার আমাকে ক্লাস থেকে ডেকে পাঠায় অন্যদের সামনে। যেখানে স্যার উপস্থিত রয়েছে সেখানে সে হুকুমত চালাচ্ছে।
তার মনে কি একটু ভয়ভীতি নেই নাকি আল্লাহ জানে। ক্লাস থেকে বের হতেই দেখি মায়া আর তার ফ্রেন্ডগুলা কলেজ গেটের পাশে বসে বসে আড্ডা মারছে। আমি চুপচাপ হেঁটে তাদের সামনে চলে গেলাম। আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, দেখি আমার পাশে এসে বসো। এই তোরা ওকে একটু জায়গা দে। আমি মায়ার পাশে গিয়ে বসলাম। পাশে গিয়ে বসতেই সে আমার কপালে হাত দিয়ে বলে, জ্বর তো মোটামুটি সেরে গেছে তাই না? হ্যাঁ, জ্বর সেরে গেছে। যাক ভালোই হয়েছে। আচ্ছা সকালে কিছু খেয়েছো? খেয়েছি, তবে তেমন কিছু নয়। হালকা নাস্তা করে কলেজে চলে এসেছি। এখন যদি তোকে আমি মাইল লাগিয়ে দেই, তোকে বলেছি পেট ভরে খাবার খাবি আর ওষুধগুলো কন্টিনিউ করবি, কিন্তু তোর তো দেখি কথাই কানে যায় না। আসলে খেতে ইচ্ছে করছিল না, তাই ভালো করে খাইনি। আকাশের বাচ্চা, মেজাজ খারাপ করবি তো সোজা গাল লাল করে দেব। তোর ইচ্ছার গুষ্টি মারি আমি। চল তুই আমার সাথে এখন। এই তোরা একটু থাক, আমি ওকে ক্যান্টিন থেকে কিছু খাইয়ে নিয়ে আসি। মায়ার কথা শুনে পাশ থেকে একজন বলে উঠল, মায়া, ওকে নিয়ে তুই একটু বেশি আদিক্ষেতা করে ফেলছিস বলে মনে হচ্ছে না? শোন, এইবার বলেছিস তো বলেছিস, কিন্তু দ্বিতীয়বার ওকে নিয়ে একটা বাজে কথা যদি বলিস, তাহলে সেদিনের পর থেকে আমার সাথে তোদের সমস্ত সম্পর্ক শেষ। বাকি সবাইকে নিয়ে বল, বাট ওকে নিয়ে একটা ওয়ার্ডও নয়। আমি তো মায়ার কথা শুনে পুরো থ। সে রেগে মেগে আমার হাত ধরে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর নাস্তা অর্ডার করে নিজের হাতে খাইয়ে দিল আমায়। আমার ভিতরে যে কি রকমের ঘূর্ণিঝড় বইছে মায়ার কর্মকাণ্ড দেখে, তা বলার মতো নয়। তারপর সে আমায় খাইয়ে দিয়ে নিজেই বিল পে করলো। পরে আবার তার সাথে করে নিয়ে এলো। সেম জায়গায় এসে বসেছে আবার। আচ্ছা, আমার কি আর কোনো কাজ আছে এখন? না হয় ক্লাসে যেতাম। না, এখন ক্লাসে যেতে হবে না তোর। এই ঘন্টা শেষ হোক, তারপর ক্লাসে চলে যাস। এখন আমার পাশে বসে থাক। কি আর করা, মায়ার পাশে চুপচাপ বসে আছি। সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। একটু পর ঘড়ি দেখে সে আমায় নিজেই বলল, এই যে ঘন্টা শেষ হয়েছে, যা এবার সোজা ক্লাসে চলে যা, গিয়ে ক্লাস কর। আচ্ছা। তারপর সেখান থেকে উঠে ক্লাসের দিকে হাঁটা দিলাম। কিন্তু হঠাৎ এই মাঝপথে আমার পুরনো ফ্রেন্ড নাদিয়ার সাথে দেখা হলো। এই আকাশ, তুই এখানে? আমারও তো সেম প্রশ্ন, তুই এখানে? আরে আমি তো এই কলেজেই পড়ি, কিন্তু তুই এখানে কি করছিস? আরে আমিও তো কিছুদিন আগে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। কি সত্যি? হ্যাঁ রে। যাক ভালোই হয়েছে, এখন থেকে তো তোর সাথে আড্ডা দেওয়া যাবে। বহুদিন পর পুরনো কোনো ফ্রেন্ডের সাথে একত্রে হলাম, কিন্তু আফসোস তুই হয়তো অন্য ডিপার্টমেন্টে। হ্যাঁ। আচ্ছা শোন একটা কথা, আমার বিষয়ে কাউকে কিছুই বলিস না, কেমন? কিন্তু কেন? প্লিজ বলিস না, কারণটা পরে না হয় একদিন জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার আমি ক্লাসে যাই, পরে কথা হবে। আচ্ছা যা, তোদের তো আবার এখন ক্লাস চলছে। হ্যাঁ। তারপর নাদিয়ার সাথে কথা বলে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে সোজা নিজের জায়গায় বসে গেলাম। রাফি আমার পাশের সিটেই বসেছে। সে আমায় ছোট্ট করে ডাক দিয়ে বলল, কিরে, কেন ডেকেছে দেমাগি মেয়েটা তোমায়? এমনি খোঁজ খবর নিতে ডেকেছে। মানে কি বললে বুঝলাম না। আরে বাদ দাও, ক্লাস শেষে বলবো। তারপর ক্লাসে মন দিলাম। তারপর দেখতে দেখতে ক্লাসের পুরো সময়টা পার হয়ে গেল। ক্লাস ছুটি হয়েছে। আমি ব্যাগটা কাঁধে নিয়ে রাফির সাথে বের হয়ে গেলাম। ক্লাসরুম থেকে বের হতেই দেখি মায়া ক্লাসরুম থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কলার ধরে টানতে টানতে খোলা মাঠে নিয়ে গেল। তারপর সবার সামনে ঠাস ঠাস করে 2 গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটার কর্মকাণ্ড দেখে পুরো থ হয়ে দাঁড়িয়ে আছি। থাপ্পড় খেয়ে যেন আমার পুরো দুনিয়াদারি গোল গোল করে ঘুরছে। আমি যেন আর নিজের মধ্যে নেই। আশেপাশে সকলেই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছি। মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল সে আমার। আই খবিস, সমস্যা কি তোর? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নেই। তোকে তখন আমি কি বলেছিলাম যে সোজা ক্লাসে যাবি, কিন্তু ক্লাসে না গিয়ে অন্য মেয়ের সাথে কিসের ইটিস পিটিস করছিলি? হ্যাঁ, কি পাকনা গজিয়ে গেছে তোর? থাপ্পড় মারার কাহিনী তাহলে এত সময় বুঝলাম। আরে মেয়েটা তো আমার পরিচিত, বলতে গিয়ে থেমে গেলাম। না, ওকে কিছু বলা যাবে না, তাহলে অনেক কিছু সামনে চলে আসবে আর সিন ক্রিয়েটও হতে পারে। কি রে, কথা বলিস না কেন তুই? ওই মেয়ের সাথে কিসের কি তোর? তোকে সুন্দর করে খাইয়ে দাইয়ে বললাম ক্লাসে চলে যেতে,
কিন্তু বান্দরের বাচ্চা, তুই ক্লাসে না গিয়ে ইটিস পিটিস করিস, হ্যাঁ? সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। তোর ভুলের গুষ্টি মারি, দাঁড়া, তোর ব্যবস্থা করছি, চল তুই আমার সাথে। মায়া আমার কলার ধরে আবার টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। আমি ছাগলের মতন করে তার সাথে চুপচাপ চলে গেলাম। এবার তোকে কি করব বল? আমার চরম রাগ উঠেছে তোর উপরে। তুই কি জানিস না, হ্যাঁ, যে কলেজের সব খবর মায়ের কানে চলে আসে? সত্যি আমি বুঝতে পারিনি যে আপনি ওর সাথে কথা বলাই রেগে যাবেন। প্লিজ এবারের মতন মাফ করে দিন। এত সহজে তো তোকে মাফ করব না, কিছু একটা শাস্তি তো তোকে পেতেই হবে। যা, ওই জায়গায় গিয়ে কান ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে থাক। প্লিজ মাফ করে দিন না এবারের মতন। কবিস, কথা না বাড়িয়ে চুপচাপ যেটা বলেছি গিয়ে সেটা কর, না হয় থাপ্পড়ে গালের দাঁত সব কয়টা ফেলে দেব। কি আর করা, মেয়েটার রাগ দেখে কলিজা যেন শুকিয়ে গেছে আমার। চুপচাপ বাধ্য ছেলের মতন গিয়ে মায়ার কথা মতন কাজে লেগে পড়লাম। কান ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে রইলাম। সে রাগে ফসফস করছে, এদিকে আমি পুরো লজ্জায় শেষ। কারণ এমন জায়গায় সে আমায় দাঁড় করিয়েছে যেখান দিয়ে কলেজের সমস্ত ছেলে মেয়ে যাতায়াত করে। কিন্তু লজ্জা পেলেও কিছু করার নাই। প্রায় 8 ঘন্টা খানিক সে আমায় দাঁড় করিয়ে রাখলো। আমার পা ঝিমঝিম করছে, আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই আমার। তবে যেভাবেই হোক না কেন, সে যতক্ষণ না আমার সাজা মওকুফ করবে ততক্ষণ আমার দাঁড়িয়ে থাকতেই হবে। মায়া এখনো সেই জায়গায় বসে আছে। একটু পর তার কিছু ফ্রেন্ড তার কাছে আসে। কি রে মায়া, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, ওই ছোট লোক ছেলেটা অন্য মেয়ের সাথে কথা বলছে দেখে তোর কেন এত গায়ে জ্বালা করছে বলতো? তাহিয়া, মুখে লাগাম দিবি নাকি থাপ্পড় লাগিয়ে দেবো তোকে? তুই কাকে নিয়ে কি বলছিস, হ্যাঁ? মায়া, তুই ওই ছ্যাঁচড়া ছেলের জন্য আমায় মারতে চাইছিস? তাহিয়া, সত্যি তুই কিন্তু এবার আমার হাতে থাপ্পড় খাবি। এটা তোর সেকেন্ড ওয়ার্নিং। এরপর থেকে আকাশকে নিয়ে আর একটা বাজেও কথাও বলবি না। কান খুলে শুনে রাখ একটা কথা, সে যেমনই হোক না কেন, কিন্তু সে আমার পাগল। আর আমার পাগলকে নিয়ে কেউ কিছু বললে তাকে আমি ছাড়বো না। আচ্ছা সরি, আর বলবো না, কিন্তু দেখ ছেলেটা মাটিতে পড়ে আছে। এদিকে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আর কত সময় একটা মানুষ এক পায়ে ভর করে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে? ঠিক তখনই মায়া দৌড়ে আসে। এই পাগল, কি হয়েছে তোর? দেখি কিভাবে পড়লি তুই? সরি, আমার পা খুব ব্যথা করছিল আর সামনে রাখতে পারছিলাম না নিজেকে, তাই ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গেছি। দেখি, উঠে দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। মায়া আমার নিজের হাত দিয়ে ধরে উঠালো, কিন্তু দুঃখের বিষয় পা দুইটার 12টা বেজে গেছে। আবারও ধ্রাম করে মাটির উপরে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে মায়াও মাটিতে বসে গেল। ও আল্লাহ, আর পারছি না। এই পাগল, তুই কেন অমনটা করতে গেলি বলতো? তুই অমনটা করে আমার রাগ উঠিয়ে দিলি, পরিশেষে এখন তোর এই কষ্ট হচ্ছে। সত্যি আমি ভুল করে ফেলেছি, আর কখনো করব না। আর কখনো করলে কিন্তু একদম জানে মেরে ফেলবো। আসো দেখি, কাছে আসো। বলে এক টান দিয়ে আকাশকে তার কাছে নিয়ে গেল। তারপর জড়িয়ে ধরে পাগলের মতন চুমু খেতে শুরু করলো। মেয়েটার কাণ্ড দেখে পুরো থ হয়ে আছি। কি করছে কি মেয়েটা? সে আমায় সবার সামনে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। শোন, তুই আমার পাগল, অন্য কোনো মেয়ের দিকে যেন তোর নজর না যায়। আর শাস্তি দেওয়ার জন্য সরি, খুব কষ্ট হয়েছে তোর, তাই না? এই যে আমি হাতল করে দিলাম, দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। মেয়েটার কথা শুনে ভিতরে যেন প্রবল গতিতে তুফান বইছে। সত্যি কি সে আমাকে ভালোবাসে? তার কথার ইঙ্গিত তো সেরকমটাই করছে। না, একটু শিওর হওয়া দরকার। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বল। আমি কি আপনার কপালে একটা চুমু খেতে পারি? এই পাগল ছেলে, সেটার জন্য কি আবার অনুমতি লাগবে নাকি? হ্যাঁ, তোর যেখানে ইচ্ছে হয় তুই চুমু খা। এবার পুরো থরথর করে কাঁপতে শুরু করলাম। কিন্তু চুমু তো আমি খাবই, কারণ সে আমার মনে জায়গা করে নিয়েছে। দাঁত মুখ খিচে একটা চুমু বসিয়ে দিলাম মায়ার গালে। সে আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মায়ার সাথেই সকলেই তো অবাক। এই তোরা কি খেলার মাঠে এভাবে রোম্যান্স করবি? আরে ধুর না, আমার পাগলটা একটু চুমু খেতে চেয়েছে আমায়, তাই একটু চুমু খেতে দিয়েছি। ওর চুমু খাওয়া শেষ হলে চল বাড়ি যাব। হ্যাঁ চল। আর পাগল শোন, সোজা বাসায় চলে যাবি গাড়ি করে, রাস্তায় কোনো এদিক ওইদিক করবি না। আচ্ছা। তারপর মায়া তার বান্ধবীদের সাথে চলে গেল। এদিকে আমি রিক্সা নিয়ে সোজা বাসায়। বাসায় এসে রোজের মতন খেয়ে দিয়ে জম্পেশ একটা ঘুম দিলাম। বিকাল বেলায় ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা একটা নাম্বার। আমি ফোনটা রিসিভ করে সালাম দিলাম। এই আকাশ, কি করছিস তুই? কণ্ঠ শুনে বুঝতে পারলাম মায়া ফোন দিয়েছে। আসলে একটু ঘুমিয়েছিলাম,
আপনার ফোন পেয়ে ঘুম ভাঙলো। শোন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের সামনে চলে আয়। আমি গাড়ি নিয়ে সেখানে ওয়েট করছি। কোনো কাজ আছে কি? সেটা আসলেই দেখতে পারবি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, ফোনটা রেখে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মায়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আয় গাড়িতে ওঠ। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম। সে আমাকে ড্রাইভ করে নিয়ে গিয়ে শপিং মলের সামনে দাঁড় করালো। চল ভেতরে চল, তোর জন্য কিছু কেনাকাটা করব। আরে আমার কিছু লাগবে না। বেশি বক বক করিস না, সোজা ভেতরে চল। আচ্ছা, কি আর করা। সে আমায় জোর করে শপিং মলে নিয়ে গেল। তারপর অনেক কয়টা শার্ট প্যান্ট কিনে দিল। কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টেও নিয়ে গেল খাওয়ার জন্য। রাত বাজে 9টা। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরবো। তখনই হঠাৎ মাঝপথে ছিনতাইকারী আমাদের গাড়ি আটকায়। তারা মায়ার কাছ থেকে ব্যাগ কেড়ে নিতে চায়। মায়াও জোরাজোরি শুরু করে। সে কোনো মতেই তার ব্যাগ দিবে না। আমি গাড়ি থেকে নেমে তাদের আটকাতে গেলে পিছন থেকে কেউ একজন আমার পেটে ছুরি মেরে দেয়। তারপর তারা মায়ার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আমি সাথে সাথে মাটিতে লুটে পড়লাম। এরপর আর কিছু মনে নেই। 3 দিন পর আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডের মধ্যে। পাশ থেকে মায়া বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সে আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে। আয়, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছি। কিন্তু আপনি এভাবে কান্না করছেন কেন? কান্না করবো না তো কি করব? হ্যাঁ, আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরেছে। মায়ার কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি বলছে? আমার 3 দিন পর জ্ঞান ফিরেছে? ইন্না লিল্লাহ। তার মানে আজ 3 দিন ধরে মেয়েটা আমার সাথে হসপিটালে। ও আল্লাহ, রক্ষা করো তুমি। আমার মাথা পুরো জ্যাম খেয়ে গেছে মেয়েটার কথা শুনে। প্লিজ আপনি শান্ত হন। আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। তোর কত বড় চোট লেগেছে, তাও বলছিস তোর কিছুই হয়নি? বান্দর ছেলে কোথাকার। আমার সত্যি কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। তাও মেয়েটা কান্না করে যাচ্ছে। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম। এইভাবে আরো 2 দিন কেটে গেল হসপিটালে। মেয়েটার সেবা যত্ন দেখে মনের ভিতরে একদম পাকাপোক্ত জায়গা করে নিয়েছে সে আমার দেখাশোনায় কোনো রকমে কমতি রাখিনি। সেদিন রাতে তার কিছু ফ্রেন্ড আমায় দেখতে আসে হসপিটালে। তারা দেখে অনেকটা আফসোস করে। মায়া থাক তুই, আমরা চলে যাচ্ছি, পরে আবার সময় করে আসবো নে। আচ্ছা চল, তোদের এগিয়ে দিয়ে আসি। আকাশ, তুমি শুয়ে থাকো, আমি তাদেরকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। মায়া তাদের এগিয়ে দিতে গেছে আর আমি বেডের মধ্যে শুয়ে আছি। এভাবে ঘন্টাখানিক হয়ে গেছে, কিন্তু মায়া এখনো আসছে না। কিরে, মেয়েটা এখনো আসছে না কেন? এত সময় হয়ে গেল, তার তো এসে যাওয়ার কথা। সেই রাতে মায়া আর ফিরে আসলো না। মনের ভিতরে ভয় কাজ করতে শুরু করলো মায়ার জন্য। আল্লাহ জানে মেয়েটা না বলে কোথায় চলে গিয়েছে। তাও অপেক্ষা করতে লাগলাম। এভাবে আরো 2 দিন হয়ে গেল হসপিটালে, কিন্তু মায়া সেই যে গেছে আর ফিরে আসেনি। না, এবার যেন টেনশনের মাত্রা আরো বেড়ে গেল। হসপিটাল থেকে রিলিজ নিয়ে এই অসুস্থ শরীরেই মায়াকে খুঁজতে বের হয়ে গেলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। চারদিকে খোঁজ লাগিয়েছে মায়ার, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারলো না। তবে একজন বলল তাকে নাকি ডান্স বারে দেখে এসেছে একটু আগে। তাড়াতাড়ি ডান্স বারের ঠিকানা নিয়ে সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়েও পেলাম না। নিরাশ হয়ে বাসার দিকে ফিরে আসতে ধরলাম, কিন্তু হঠাৎ এই মাঝপথে মায়ার গাড়ি দেখতে পেলাম। মায়া আর তার কিছু ফ্রেন্ড পথের সাইডে গাড়ি দাঁড় করিয়ে আড্ডা মারছে। তাড়াতাড়ি মায়ার কাছে চলে গেলাম। গিয়ে দেখি মায়া হেসে হেসে আড্ডা মারছে। এই মায়া, আপনি আমায় হসপিটালে ফেলে রেখে কোথায় হারিয়ে গেলেন? আয়, তুই এখানে কি করিস? হ্যাঁ, আপনার খোঁজ করতে এসেছি। আপনি কি কাজটা ঠিক করলেন? আপনি আমায় হসপিটালে এভাবে ফেলে রেখে চলে আসলেন। ভালোবাসার মানুষকে কি এইভাবে কেউ ফেলে রেখে চলে আসে? আয় বেয়াদব, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে তোকে নিয়ে সারাদিন আমি পড়ে থাকতে হবে? মায়া পড়ে থাকতে হবে না ঠিক, কিন্তু এভাবে ফেলে রাখলেও চলবে না, কারণ ভালোবাসার মানুষটাকে সব সময় আগলে রাখতে হয়। আয় ছোট লোক, কোন ছাতার ভালোবাসার কথা বলছিস? হ্যাঁ, আর তোকে কে ভালোবাসে? এভাবে বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন? ফালতু আলাপ একদম কমিয়ে কর। তোকে কোনো ভালো টালো বাসি না আমি। যে ছেলে নিজের রক্ষা নিজেই করতে পারে না, সে আবার আমার রক্ষা কিভাবে করবে? আমার বান্ধবীরা অনেক আগেই বলেছিল যে তুই আমাকে সামলে রাখার মুরাদ নেই, কিন্তু তারপর আমি তাদের কথা না শুনে তোকে ভালোবেসেছি। বাট পরিশেষে সবকিছু মিলিয়ে দেখলাম তুই আমার যোগ্যই না। সো যা এখান থেকে, আর আমাকে আমার মতো আড্ডা দিতে দে। আপনি এসব কি বলছেন? ধুর, তুই আসলে একটা প্যারা। আমি কি বলেছি সেটা তুই ভালো করেই শুনতে পেরেছিস, তাও কেন ফালতু মার্কা প্রশ্নগুলো করছিস জানোয়ার? আই, তোরা চল তো, এখানে থাকলে ছোট লোকটা মাথা খারাপ করে দিবে। তারপর মায়া আর তার ফ্রেন্ডরা গাড়ি টান দিয়ে চলে যায়। আমি মায়ার কথা শুনে ধ্রাম করে মাটিতে বসে গেলাম। ভালোবাসার মানুষটার কাছে এসব শুনবো তা কখনো আশা করিনি। পুরো দুনিয়াদারি যেন বেসাত হয়ে গিয়েছে আমার। মাটির উপরে বসে
চোখের পানি ছেড়ে অঝরে কান্না করতে শুরু করলাম। চোখ দুটো যেন আজ নহরে পরিণত হয়ে গেছে। কান্না করতে করতে পুরো অজ্ঞানের মতন হয়ে গেলাম। পেটে বিশাল আকারের পেন করছে, নিজেকে আর স্থির রাখতে পারলাম না। রাস্তার পাশে পাগলের মতন লুটে পড়লাম। মনে হচ্ছে যেন কোনো এক নৈশাক্ত পাগল নেশা করে রাস্তায় পড়ে আছে। ধীরে ধীরে চোখের পাতা দুটো মিলে গেল, আর আমি হারিয়ে গেলাম অজানা কোনো রাজ্যে। যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায় শুয়ে আছি। আশেপাশে অনেক মানুষ গমগম করছে। ভাই, আপনি ঠিক আছেন তো? হঠাৎ কি হয়েছিল যে আপনি পথের মাঝে পড়েছিলেন? পরে আমরা আপনাকে ধরে মামার দোকানে নিয়ে আসলাম। আপনি এখন তার দোকানে শুয়ে আছেন। লোকটার কথা শুনে মায়ার কথা মনে পড়ল। মায়া আমায় ছেড়ে চলে গিয়েছিল। পরে আমি রোডের মাঝেই অজ্ঞান হয়ে পড়ি। কি হলো ভাই, কথা বলছেন না যে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। আর ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমাদের দায়িত্ব ছিল আপনার পাশে দাঁড়ানো, আর আমরা সেটাই করছি। লোকগুলো সত্যি অনেক ভালো। তাদের সাথে কথাবার্তা বলে সেখান থেকে চলে এলাম। অনেক রাত হয়ে গিয়েছে। এই অসুস্থ শরীর নিয়েই বাসায় ফিরে গেলাম। লোকগুলো আমায় অনেকটা পথ এগিয়ে দিয়ে গেল। আমি বাসায় এসে সেভাবেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি। মেয়েটা হুট করে আমার সাথে এমন পোল্টি খেলো কেন? সবকিছু তো ঠিকঠাকই ছিল না। আমার মনে হয় তার বান্ধবীরা কান পরিয়েছে তাকে, তাই সে এমন ধারা আচরণ করছে। না, কালকে যেভাবেই হোক কলেজে গিয়ে মায়ার সাথে কথা বলবো, তারপর সব ঠিক করে নিব আগের মতন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কলেজে চলে গেলাম। আজ কোনো ব্যাগ ট্যাগ নেইনি, কারণ আজ ক্লাস করব না। মায়ার সাথে কথা বলেই বাড়িতে চলে আসব। কলেজে গিয়ে দেখি মায়া তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। আপনার সাথে আমার একটু কথা ছিল। ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস? তোর কপালে শনি ঘুরাচ্ছে কিন্তু। আপনি এমন করছেন কেন? প্লিজ আমার সাথে ঠিক করে কথা বলেন না। না, তোর মতো ছোট লোকের সাথে কোনো কথাই নেই, আর তাছাড়া তোর কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। সো চললাম আমি এবার। খপ করে মায়ার হাত ধরে ফেললাম। প্লিজ আপনি এমন করিয়েন না। আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার হাত ধরেছিস! কি মনে করেছিস তুই, হ্যাঁ, যে তোর সাথে একটু ভালো করে কথাবার্তা বলেছি দেখে তোকে ভালোবাসি আমি? যদি এমনটা ভাবিস তাহলে ভুল করবি তুই, কারণ তোর যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। সেখানে তোর রিলেশন করা অনেক পরের কথা। জানোয়ার, নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস তুই ভালো করে? দেখতে লাগে পুরো ছোট লোকের মতো। মনে হয় যেন জমিন থেকে হাল চাষ করে উঠে এসেছিস, আর তুই চলে এসেছিস আমায় ভালোবাসতে। আমার উপকার করাই একটু ভালো ব্যবহার করেছি দেখে সেটাকে তুই ভালোবাসা মনে করে বসেছিস, হ্যাঁ? আমি জানি আপনি আমায় ভালোবাসেন। কোনো কারণে হয়তো আপনি আমার উপরে রাগ করে এমন ব্যবহার করছেন। প্লিজ এমন করিয়েন না। আসলেই তোর লজ্জা শরম নেই। আশেপাশে সবাই তোর দিকে তাকিয়ে আছে, তাও তুই ভালোবাসা ভালোবাসা করে যাচ্ছিস। দাঁড়া, তোর ভেতর থেকে ভালোবাসার ভূত বের করছি, একটু ওয়েট কর। নিলয়দের ফোন লাগাচ্ছি। মায়া পকেট থেকে ফোনটা বের করে নিলয় না কাকে যেন ফোন দেয়, আর আমি অসহায়ের মতন দাঁড়িয়ে আছি। আয় নিলয়, কোথায় রে তোরা? তাড়াতাড়ি একটু আয় তো কলেজের মাঠে। বদমাইশ একটা অনেক বেড়েছে, তাকে একটু টাইট দিতে হবে। মায়া ফোন করার মিনিট কয়েকের মধ্যেই নিলয় না কে সে চলে আসে, সাথে আরো অনেক ছেলে পেলে। তারা আমায় কলার ধরে টানতে টানতে সেদিনের রুমটাতে নিয়ে যায়, যেখানে মায়া আর তার ফ্রেন্ডরা মিলে আমায় মেরেছিল। সেখানে নিয়ে ইচ্ছে মতন মারতে শুরু করে সবাই মিলে আমায়। তাদের সাথে মিলে মায়াও আমার গায়ে অনেক কয়টা হিট করে। আমি মরার মতন মাটিতে পড়ে পড়ে মার খাচ্ছি, কিন্তু তাদের মনে কোনো মায়া দয়া নেই। তারা আমায় পাষাণের মতন মেরেই চলেছে। এক পর্যায়ে গিয়ে মায়া আমার তলপেট বরাবর সজোরে এক লাথি মারে। সাথে সাথে মাগো বলে চিৎকার করে উঠলাম। আমার দুনিয়াদারি যেন অন্ধকার হয়ে আসছে পুরো।
মায়া আমার ক্ষতস্থানটাতেই লাথি মেরেছে, তাও তাদের রেশ মেটেনি, এখনো মারছে তারা আমার। এদিকে আমার তলপেট থেকে ব্লিডিং চালু হয়ে গেছে। অন্যদিকে হঠাৎই মায়ার ফ্রেন্ড তাহিয়া মায়াকে টেনে ধরে। এই মায়া, ওকে আর মারিস না, ছেলেটার পেট থেকে অনেক ব্লিডিং হচ্ছে, প্লিজ ওকে ছেড়ে দে, না হয় মরে যাবে ছেলেটা। না, আজ ওকে জন্মের শিক্ষা দিয়েই ছাড়বো। নিজের লেভেল ছাড়া ভালোবাসতে আসে কেন? কোনো যোগ্যতা তার আছে যে সে আমায় এসে ভালোবাসার কথা বলে? আমার পায়ের সামনেও আসতে পারবে নাকি সে? আমার বাবা কোথায় থানার ওসি, আর সে হচ্ছে কোনো এক ছোট লোক ঘরের সন্তান। সে আসে আমায় ভালোবাসতে। মায়া প্লিজ ছেড়ে দে। আচ্ছা যা, তোর কথাই ছেড়ে দিলাম। আয় নিলয়, তোরা চলে যা। আচ্ছা আপু। সবাই আমায় মেরে ধরে চলে গেল, আর আমি চুপচাপ মাটিতে শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। হায় রে দুনিয়া, যে মেয়েকে একে একে দুইবার বাঁচালাম, সেই মেয়েই আজ আমায় পাষাণের মতন করে পিটিয়ে ফেলে রেখে দিয়ে যায়। তবে সমস্যা নেই, উপরওয়ালার বিচার তিনি ঠিক সময় মতন করে দিবেন। মরার মতন পড়ে আছি ফ্লোরের উপরে। আমার এই খবর শুনতে পেয়ে রাফি দৌড়ে আসে। এই আকাশ, কি হয়েছে তোমার? মায়া মেরেছে। তুমি কেন ওই অহংকারী মেয়ের সাথে চলতে যাও বলো তো? তুমি জানো না যে ওই মেয়ের সাথে শরীর ভরা কারেন্ট আর অহংকার? বাবার একটু ক্ষমতা আছে দেখে সবাইকে সে পশু মনে করে। সে একাই মানুষ আর বাকি সবাই পশু। দেখলে তো তোমার কি হাল করলো? আমি মানুষ চিনতে ভুল করেছি। বাদ দাও এখন ওসব, চলো দেখি তোমায় হসপিটাল নিয়ে যেতে হবে। রাফি আমায় ধরে ধরে হসপিটালে নিয়ে যায়। ডক্টর এসে আমায় চেক আপ করে। ডক্টর তো পুরাই অবাক। আপনার এই জায়গায় আগেই আঘাত পেয়েছেন, তারপরে আবারও কি করে আঘাত পেলেন? ডক্টর, ওর কোনো দোষ নেই, কোনো এক পাষাণ তার সাথে এইরূপ আচরণ করেছে। যে করেছে তার মনে কি একটুও মায়া দেওয়া নেই নাকি? কি বেরহেমভাবে মেরেছে ওনাকে, পুরো সেলাই সহ ছুটিয়ে ফেলেছে ওনার। ডক্টর প্লিজ আপনি একটু ওকে দেখুন। হ্যাঁ আমরা দেখছি। আর শোনেন, আপনি ওনাকে অ্যাডমিট করিয়ে দিন, কারণ ওনার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। আচ্ছা ডক্টর। রাফি আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিল। ট্রিটমেন্ট চলছে আমার। আজ 2 দিন হলো আমি হসপিটালে অ্যাডমিট। নাদিয়াও আমার এই খবর পেয়ে দেখার জন্য ছুটে এলো হসপিটালে। কি রে আকাশ, ওই মেয়ে তোর সাথে এমনটা করলো, কিন্তু তুই যে কিছু বললি না? তুই চাইলে তো সব কটাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতি। নাদিয়া, আমি এসেছি মানুষ হতে। মারামারি করতে আসলে ঠিকই সব কয়টাকে জমের দুয়ারে পৌঁছে দিতাম, কিন্তু আমি সেসব করার জন্য আসিনি। এসেছি মানুষ হব, তাই পুরনো দিন আর সমস্ত কিছু এক সাইডে ফেলে রেখেছি। তা না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটাকে তো কিছু একটা করা উচিত ছিল তোর। আমার কিছুই করা উচিত ছিল না, কারণ উপরওয়ালা বলতে কেউ আছেন, তিনি সময়ে সঠিক বিচার করে দিবেন। তুই আসলে অনেক পাল্টে গেছিস আকাশ। থাক, বাদ দে এখন ওসব কথা। আচ্ছা। তারপর নাদিয়ার সাথে অনেকটা সময় কথা বললাম। সে আজ সারাটা দিন ধরতে গেলে হসপিটালেই ছিল। রাফিও আমার সাথে অনেকটা সময় কাটায়, কিন্তু নাদিয়া যখন ছিল তখন সে ছিল না। এইভাবে সপ্তাহখানিক কেটে গেল। রাফি আমার দেখাশোনায় কোনো কমতি রাখেনি। এদিকে নাদিয়াও আমার দেখাশোনার জন্য হসপিটালে চলে আসতো। আমি নাদিয়ার সাথে রাফির পরিচয় করিয়ে দিলাম। 3 জনের মাঝে বেশ একটা বন্ধুত্ব হয়ে গেল। আমি রাফিকে আমার সম্পর্কে কিছু বলতে না করেছি নাদিয়াকে, সেও আমার বিষয় লুকিয়ে চায়। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মাথায় সেরে উঠি আমি। 2 সপ্তাহের মাথায় ডক্টর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। পরের দিন থেকে আবার কলেজ শুরু করি। সুস্থ হয়ে প্রথম দিন কলেজে গিয়ে ক্লাস শেষ করি, কিন্তু মায়াকে আজ ক্লাসে দেখিনি। থাক, না আসলে না আসুক, মন থেকে সমস্ত কিছু মুছে ফেলেছি তাকে নিয়ে। ক্লাস শেষ করে আমি, রাফি আর নাদিয়া একত্রে হয়ে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎই পিছন থেকে মায়া এসে ডাক দেয়। কিরে ছোট লোক, আমি তো ভেবেছি তুই মার খেয়ে কলেজ ছেড়ে পালিয়েছিস, কিন্তু এখন দেখি তুই সুস্থ হয়ে ফিরেও এসেছিস। শুধু তাই নয়, বন্ধুও জুটিয়ে ফেলেছিস 2 জন। আমি মায়ার কথায় পাত্তা না দিয়ে আমাদের মতন কথা বলতে থাকলাম আমরা। কিরে, কথা কানে যাচ্ছে না তোর আমার কথা? দেখুন, আপনার সাথে আমাদের কোনো কিছুই নেই, সো নিজের মতো থাকবেন আর আমাকে আমাদের মতন থাকতে দিন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখি তোর। না, আবার মার খাওয়ার ইচ্ছে হয়েছে? ধমকিগুলো অন্য কোথাও গিয়ে দিন। এখন আর আপনার ধমকি আমার উপরে কাজে আসবে না, সো চলে যান এখান থেকে। না,
তোকে দেখছি আবার গেলাতে হবে। দাঁড়া, আবার তোকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। সে ফোন করে সেদিনের ছেলেগুলোকে আবার ডেকে আনে। তখনই নাদিয়া তাদের সামনে রুখে দাঁড়ায়। আকাশের গায়ে যদি আর একটা টোকাও লাগে তাহলে কিন্তু সব কয়টার অবস্থা আমি খারাপ করে দিব। মাথায় রেখো, আমার বাবারও কিন্তু ক্ষমতা কম নেই। সব কয়টার পিঠের ছাল আমি তুলে দিব। নাদিয়ার কথা শুনে ছেলেগুলো ভয়ে চলে যায়, কিন্তু মায়া রেগে যায় নাদিয়ার উপরে। বেয়াদব মেয়ে, তুই আমায় আটকাতে আসছিস? শোনো মেয়ে, তোমার জাদু সবার উপরে খাটবে না। সো আমাকে এসব দেখাতে এসো না। এবার তো খালি হাত ধরলাম, পরের বার সেটা ভেঙে ফেলবো সোজা। তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, বাবাকে বলে তোদের ব্যবস্থা করছি। মায়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে নাদিয়ার কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে পুরো শেষ। বাপরে বাপ, নাদিয়া তুইও দেখি অনেক ডেঞ্জারাস। তা একটু একটু হতে হয়, না হয় চলে না। অনেকটা সময় আড্ডা দিলাম এভাবে তিনজন মিলে। তারপর সেখান থেকে উঠে চলে এলাম বাসায় যাওয়ার জন্য। বাসার পথ ধরে হাঁটছি, হঠাৎই পুলিশের গাড়ি একটা সামনে দাঁড় করালো আমার। তারপর জোর করে ধরে থানায় নিয়ে গেল তারা আমাকে। না, এসব অত্যাচার আর সহ্য হয় না। আমি জায়গা বরাবর একটা মেসেজ করে দিয়েছি। তারা আমায় ধরে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দিল। তারপর অফিসার একজন এসে আমায় বলছে, কি রে, ওসি স্যারের মেয়ের সাথে নাকি বেয়াদবি করেছিস তুই? তিনার মেয়ে আমাকে ফোন করেছে। সাহস অনেক বেড়েছে তোর। তোকে আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর আর কখনো স্যারের মেয়ের সাথে বেয়াদবি করার কথাও মাথায় আনবি না। অফিসারের কথা শুনে চরম হাসি আসছে। সে জানে না একটু পর কি ঘটতে চলেছে। স্যার, আপনি আমার কিছুই করতে পারবেন না, সেই শক্তি আপনার নেই। কি, তুই আমার সাথেও বেয়াদবি করছিস? না, তোর তো কিছু একটা করতেই হবে। বলে টেবিলের উপর থেকে রোলারটা নিয়ে আসে। তারপর সেটা দিয়ে আকাশকে মারতে ধরে। যখনই অফিসার রোলার দিয়ে আকাশকে মারতে যাবে, তখনই পুরো থানা সহ কেঁপে ওঠে। থানার সকলেই ভয় পেয়ে যায়। পুলিশ কয়েকজন তাড়াতাড়ি থানা থেকে দৌড়ে বের হয় কি হয়েছে সেটা দেখার জন্য। তারা থানা থেকে বের হতেই দেখে কয়েক শতাধিক ছেলে পেলে থানার সামনে লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে থানার পুলিশগুলো হতভম্ব হয়ে যায়। থরথর করে কাঁপতে শুরু করে সবাই। কারোর ভিতরে যেন আর প্রাণ নেই, মূর্তির মতন দাঁড়িয়ে আছে সবাই। তখনই ছেলেপেলেগুলো চেঁচিয়ে ওঠে, এই তোরা আকাশ ভাইরে কোন সাহসে এনে লকারে ঢুকিয়েছিস? ভাই, আমরা কিছুই জানি না। বড় স্যার ছেলেটাকে ধরে আনতে বলেছে। ওকে দাঁড়া, তোর বড় স্যারকে কানের পট্টি গরম করছি। ছেলেপেলে সবাই হুড়হুড় করে থানার ভিতরে ঢুকে যায়। যে অফিসার আকাশকে ধরে এনেছে সে তো পুরো ভয়ে শেষ, কারণ এত ছেলেপেলে একসাথে এসেছে যে তারা থুতু ফেললেও থানাবাসী ভেসে যাবে। এই বেটা, কি সমস্যা তোর? তুই আকাশ ভাইকে কেন ধরে এনেছিস? বলেই কলার ধরে ফেলে। ভাই, সে বড় স্যারের মেয়ের সাথে নাকি অসভ্যতামো করেছে, তাই স্যারের মেয়ে আমাকে রিপোর্ট করায় আমি তাকে ধরে আনি। আর তাছাড়াও ওসি স্যার ফোন করে ওকে ধরে আনতে বলেন। অফিসারের কথা শুনে ছেলেপেলে এবার পুরো ক্ষিপ্ত হয়ে যায়। এই বেটা, কাকে তুই টাঙারি করে সম্বোধন করছিস? বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই জানিস জানোয়ারের বাচ্চা সে কে? আর ভাই কোনোদিন অমন বাজে কাজ করবেও না। তারপরেও ভাইকে তোরা ধরে কেন আনলি বল? উড়াধুরা মাইর শুরু করে অফিসারকে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি উনাকে এখনই ছেড়ে দিচ্ছি। প্লিজ আপনারা আমাকে আর মারিয়েন না। যা, তাড়াতাড়ি ভাইকে লকার থেকে বের কর, না হয় এখানে জ্যান্ত পুঁতে দিব তোরে। থানার বাকি সকলেই থ হয়ে তাকিয়ে আছে ছেলেপেলের দিকে। কেউ ভয়ে কোনো কথা বলছে না। জানে এখন যদি একটা টু শব্দ করে কেউ, তাহলে প্রাণ হারাতে হবে। কারণ ছেলেপেলে সবাই মারামারির উদ্দেশ্য নিয়ে এসেছে। সবার হাতে লাঠি সোটা। অন্যদিকে অফিসার দৌড়ে গিয়ে আকাশকে লকআপ থেকে ছেড়ে দেয়। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি আপনার সম্পর্কে না জেনে আপনাকে লকআপে ভরেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। শোন, একটা কথা বলি, আমি যদি তোদের মতন ক্ষমতা দেখাতে শুরু করি তাহলে তোরা রোজ এসে আমার পা চাটবি, কিন্তু আমার ওসব করার কোনো ইচ্ছেই নেই। আর আমার কোনো দোষে যদি তোরা আমায় ধরে এনে শাস্তি দিতি তাহলে একটা ছেলেও থানায় আসতো না। আমি চুপচাপ থানার ভিতরে মায়ের খেয়ে পড়ে থাকতাম। কিন্তু তোরা আমাকে বিনা দোষে ধরে এনে লকআপে আটকেছিস, তাই একটু করা হতে হলো আমাকে।
ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আপনি হয়তো অনেক বড় মাপের লোক, না হয়তো এত ছেলেপেলে কখনোই আসতো না আপনাকে ছুটানোর জন্য। আমি সত্যিই আপনার সম্পর্কে না জেনে এমনটা করেছি, তার জন্য পুরো জোর ক্ষমা চাচ্ছি। হয়েছে, থাক। এই তোরা সবাই চল, এখানে আর কোনো ধরনের হাঙ্গামা করিস না। আচ্ছা ভাই। আকাশের কথা মতন সবাই বের হয়ে গেল, সাথে আকাশও বের হয়ে গেল। আর কোনো হাঙ্গামাই করলো না তারা। আকাশের এক কথায় সবাই যেন শান্ত হয়ে গেছে। আকাশের কথা শুনে সবাই সবার মতন চলে যায়। অন্যদিকে তার কিছুক্ষণ পরেই মায়ার বাবা থানায় প্রবেশ করে। মাহবুব সাহেব, আমার মেয়ের সাথে যেই বেটা বিয়াদবি করছিল সে কোথায়? স্যার, ছেড়ে দিয়েছি ওনাকে আমরা। কি? কোন সাহসে ওই ছেলেকে আপনি ছেড়েছেন? স্যার, ওই ছেলেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ছেলেপেলে থানায় এসেছিল, পরে আমরা তাকে ছেড়ে দেই। মাহবুব সাহেব, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে কোনো? আপনি ওই ছেলেকে ছাড়লেন কেন? ছেলেপিলে আসলেই কি আসামিকে ছেড়ে দিবেন আপনি? স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, তখনকার পরিস্থিতিতে আমরা ছিলাম না। আজ আমরা প্রাণে বেঁচে গিয়েছি। ছেলেটাকে না ছাড়লে সত্যি আমরা মারা পড়তাম। মাহবুব সাহেব, আপনার মতো ফালতু লোক এই জীবনে প্রথম দেখলাম। আমার মেয়ের সাথে যে ছেলে বেয়াদবি করে তাকে আপনি ছেড়ে দেন? কত বড় খাটাস প্রকৃতির লোক আপনি! নাকি টাকা খেয়ে ছেড়ে দিয়েছেন? না স্যার, অমন কিছু নয়। তাহলে ছাড়ার তো কোনো কারণই দেখছি না। আর মায়ের কথা মতন তো সেই ছেলে একটা ভিখারি, তার এত ক্ষমতা নেই যে তাকে ছোটানোর জন্য ছেলেপিলে থানায় দল বেঁধে আসবে। না, এর পিছনে কোনো কারণ আছে। আমি শিওর আপনি টাকা খেয়ে ওকে ছেড়েছেন। স্যার বিশ্বাস করুন, আমি ওইসব কিছুই করিনি। এই রাখেন আপনার বিশ্বাসের কথা। আপনার বিশ্বাসের খাতায় আমি থুতু মারি। আজকে কৃতকর্মের জন্য আপনাকে আমি এমন জায়গায় পোস্টিং করব যে আপনি ভেবেও পাবেন না। আজ এই আপনার বিষয়ের উপর কথা বলবো আমি। আর ওই ছেলেকে তো আমি দেখেই ছাড়বো। ওকে টেনে হেসড়ে যদি লকাবে এনে না ঢুকিয়েছি তাহলে আমিও বাপের বেটা না। মায়ার বাবার কথা শুনে মাহবুব সাহেব চুপ করে আছেন। এদিকে আকাশ বাড়ি পৌঁছে যায়। ঝামেলা শেষ করে বাড়িতে এসে শুয়ে পড়েছি। আজ খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছেই নেই, কারণ বেঈমান কথা খুব করে মনে পড়েছে। কি করে পারে সে আমার সাথে এমনটা করতে? একে একে দুইবার তার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু পরিশেষে সেই আমার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। আর তাছাড়াও আমাকে তো তার সহ্য হয় না ছোট লোক দেখে, আর আমিও তো তার সামনে যাই না। কিন্তু তারপরেও মেয়েটা আমার উপরে কিসের রেশ উঠাতে চায়? কি এমন করেছে আমি তার সাথে? মাথায় যেন কিছুই কাজ করে না। না, আর ভাবতে পারছি না আমি। এসব ভাবা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলায় ঘুম থেকে উঠতেই নাদিয়ার ফোন। আকাশ, কোথায় রে তুই? বাসায়। কেন? তুই একটু আমার বাসায় আয় তো। আব্বু তোর সাথে দেখা করতে চেয়েছে। আমি আব্বুকে জানিয়েছি যে তুই আমার কলেজে পড়িস, সো তিনি তোর সাথে দেখা করতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো তোর বাসা চিনি না। সমস্যা নেই, আমি ঠিকানা ইনবক্স করছি, তুই চলে আয়। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে নাদিয়ার দেওয়া ঠিকানা মতন ওর বাড়িতে চলে গেলাম। গিয়ে ওর আব্বুর সাথে দেখা করলাম। উনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। শুধু আমাকেই নয়, আমার পুরো পরিবারকেই চিনেন। বাবা কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি? এই তো বাবা, আল্লাহ রেখেছে। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি নাদিয়ার কলেজেই পড়ো। জি আঙ্কেল। যাক, তাহলে ভালো হয়েছে। শোনো, তোমায় ডেকেছি বিশেষ একটা কারণে। বাবা, আমি একটা অনেক বড় টেন্ডার নিয়েছি, কিন্তু সেখানে গিয়ে কিছু ছেলে অনেক হট্টগোল করেছে তাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য। ছোটোখাটো অ্যামাউন্ট হলে আমি দিয়ে দিতাম, কিন্তু তারা যে বড় অ্যামাউন্ট দাবি করেছে, তাদের চাহিদা পূরণ করতে গেলে আমার আর কিছুই থাকবে না। তাই তোমার সাহায্য প্রয়োজন আমার। বাবা, তুমি কি একটু বিষয়টাকে দেখবে? আঙ্কেল, দেখা তো যায়, তবে আমি তো ওসব পথ ছেড়ে দিয়েছি বহু আগেই। বাবা প্লিজ না করো না, তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আপনি নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ বাবা। আর আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো নাদিয়াকে নিয়ে। আমি চাই আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে। নাদিয়ার বাবার কথা শুনে গলা পুরোপুরি শুকিয়ে গেছে আমার। আমার পাশেই নাদিয়া বসা ছিল। সেও হা করে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবা, তুমি এসব কি বলছো? নিজের কানেই তো শুনেছি যে কি বলছি। আঙ্কেল প্লিজ, ওসব করতে যাবেন না। আমি বিয়ে শাদী নিয়ে একদম ভাবিনি এখনো। আর তাছাড়া নাদিয়াকে কি করে বিয়ে? সে আমার বহু আগের ফ্রেন্ড, তাকে আমি কখনো
ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবতে পারবো না। আকাশের কথা শুনে নাদিয়ার বাবা চোখ মুখ কালো করে ফেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার মতের ওপরও আমি কোনো কিছুই বলবো না। ধন্যবাদ আঙ্কেল। আর একটা রিকোয়েস্ট, আমার বাবার কানে যেন না যায় যে আমি কোথায় আছি আর কোথায় পড়াশোনা করি। আচ্ছা ঠিক আছে। নাদিয়ার বাবার সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে এলাম। দিনটা এইভাবেই কেটে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে আসার পর নাদিয়া আর আমি একই সাথে এসেছি। সে আসার আগে আমায় ফোন দিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়াতে বলে। তারপর দুজন একসাথে আসি কলেজে। কলেজে এসে দুজন আলাদা হয়ে যাই, কারণ তার একটা এক্সট্রা ক্লাস আছে। সে চলে যায় ক্লাস করতে। এদিকে আমি ক্লাসরুমের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে বসে আছি। ক্লাস শুরু হতে আরো বেশ সময় বাকি, কিন্তু হুট করেই মায়া কোথা থেকে যেন আমার সামনে আসে। কিরে ছোট লোক, তুই থানা থেকে ছাড়া পেলি কি করে? আমার তো কোনো দোষই নেই, তাই থানা ওয়ালারা আমায় ছেড়ে দিয়েছে। তোর দোষ নেই কি আছে সেটা তুই পরে টের পাবি। আর আমি শুনেছি তোকে নাকি ছেলে পেলে গিয়ে ছুটিয়ে এনেছে থানা থেকে। কিসের এত ছেলে পেলে তোর? আমার তো মনে হয় ওইসব ছেলে পেলে তোর সাথে এই বস্তিতেই থাকে। শোন, ওইসব বস্তির ছেলে পেলে তোকে আমার বাবার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই অপেক্ষা কর খালি। আজ বাবা তোকে এসে সকলের সামনে ঘাত ধরে টেনে হিস্ট্রে নিয়ে গিয়ে লকাপে ঢুকাবে। আচ্ছা ঠিক আছে, আমিও তিনার জন্য অপেক্ষা করব। তারপর মায়া মুখ বাঁকিয়ে চলে গেল। আমি চুপচাপ সেখানে বসে আছি। একটু পর ক্লাসের ঘন্টা দিল, আর সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে গেলাম। রাফি আজ দেরি করে এসেছে, তাই আমার পাশে সিট পাইনি। একটু দূরেই বসেছে সে আমার। এদিকে স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচার মন লাগিয়ে শুনছি। ঠিক তখনই হুট করে কয়েকজন পুলিশ ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ে। তারপর তারা আমাকে টানতে টানতে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে যায়। পুরো ক্লাসে একটা হট্টগোলের রোল পড়ে যায়। স্যার ক্লাস করানো অফ করে দেয়। সবাই পুলিশগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে আমাকে বাহিরে নিয়ে যেতে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। মায়া, এই ছেলেটা নাকি? হ্যাঁ বাবা, এই ছেলেটা। মায়ের কথা শুনে বুঝতে বাকি রইল না যে তার সাথে দাঁড়িয়ে থাকা লোকটা তার বাবা। আমার দোষটা কি? তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করেছিস, আমার মেয়ের উপরে নাকি কথা বলেছিস, সেটাই তোর দোষ। স্যার বেয়াদবি তো আমি করিনি, তবে মুখের উপরে কথা বলেছি। কিন্তু এটার জন্য যে জেল হাজত হয় তা জানা ছিল না। বেয়াদব ছেলে, তুই তো দেখি মুখের উপরে কথা বলিস। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে। এই বেটাকে ধরে নিয়ে গাড়িতে ঢোকা, বেটাকে আজকে অনেক কিছু বোঝানোর আছে। মায়ের বাবার কথা মতন পুলিশের গুলা আমায় ধরে নিয়ে গাড়িতে বসালো। আমি মনে মনে বলছি, এই থাপ্পড় তোর জন্য কাল জম হয়ে দাঁড়াবে। এই কথা বলতে না বলতেই এমপি গাড়ি হাজির। এমপি সাহেবের গাড়ি থেকে নেমেই মায়ের বাবার গলা ধরে ফেললো। এই চামচার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই এই ছেলের গায়ে হাত দিয়েছিস? স্যার, সে আমার মেয়ের সাথে বেয়াদবি করেছে। তোর বেয়াদবির গুষ্টি মারি। পা থেকে জুতা খুলে মায়ের বাবার মুখে ঠাস ঠাস করে অনেকটা বাড়ি লাগিয়ে দেয়। এমপির কাণ্ড থেকে সবাই হা করে তাকিয়ে আছে তিনার দিকে। সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল সবার। সামান্য একটা ছেলেকে আটক করার কারণে এমপি এসে পুলিশ অফিসারকে জুতা দিয়ে মারছে। এ যেন এক ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। এমপি পুরো রেগে মেগে আগুন। এই জানোয়ার, তোদের কথা কি কানে যায়নি? তোরা ওকে এখনো কোন সাহসে গাড়িতে উঠিয়ে রেখেছিস? ওসির মতন জুতোর বাড়ি খেতে না চাইলে নামা তাড়াতাড়ি ওকে গাড়ি থেকে। এমপির কথা শুনে পুলিশগুলো তাড়াতাড়ি আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিল। গাড়ি থেকে নামানোর সাথে সাথেই এমপি দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, ওসির ভুল হয়ে গেছে, প্লিজ ওসিকে মাফ করে দেন। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ক্ষমা টমা আমি বুঝি না, আর আমি এসব হাঙ্গামাটাতেও নেই। সো তাড়াতাড়ি সবাই এখান থেকে গাড়টি গোল করে পালান। আমি 1 থেকে 3 গুণার আগে যেন পুরো কলেজ ফাঁকা হয়ে যায়। আকাশ 1 থেকে 3 গুণার আগেই এমপি আর ওসি দুটোই সেখান থেকে হাওয়া হয়ে যায়। এবার যেন সবাই বিস্ময় খেয়ে যায়। কে এই ছেলে যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে।